আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি রিভিউ করব ওয়ান অফ দি মোস্ট হাইপড একটা ডিভাইস ফ্রম আইকিউ। তো এটা হচ্ছে আইকিউ নিও 10। এইটা হচ্ছে আইকিউ 13 বিএমডব্লিউ এডিশন। তো এটা রিভিউ আসবে কিছুদিন পরে, বাট এইটা হচ্ছে আইকিউ নিও 10। এইটা হচ্ছে খুব হাইপ তুলেছে এখনকার যেই পপুলেশন রয়েছে তাদের মাঝখানে, এবং অনেক রিভিউয়াররা কিন্তু অলরেডি এই ডিভাইসটা রিভিউ করে ফেলেছে। আমি মেবি সবার লাস্টে এটা রিভিউ করছি, বিকজ আমি এটা ইউজ করে আসছি প্রায় 20 দিন ধরে খুব ভালোভাবে। যেহেতু এটা একটা চাইনিজ ইউনিট, সো এটা আসলে কিরকম পারফরমেন্স দেয় রেগুলার ডে টু ডে লাইফে সেটাই মূলত যাচাই করা দরকার ছিল। আর তাই অনেকটা সময় নিয়ে মূলত এই ডিভাইসটা রিভিউ করা। আর এই ভিডিওটা সম্ভব হয়েছে ফোন ফিচার মিডিয়ার জন্য। অবশ্যই তাদেরকে ধন্যবাদ দিতে চাই। তারা কিন্তু এখন পর্যন্ত বসুন্ধরায় মোস্ট কম্পিটিটিভ প্রাইস এবং আফটার সেল সার্ভিস অফার করছে। তাদের ফেসবুক পেজ এবং যে ফিজিক্যাল স্টোর রয়েছে সেটার অ্যাড্রেস থাকছে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই চেক করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আমাদের আজকের ভিডিওটা। দেখা হচ্ছে ছোট্ট একটা ইন্টার পর। এই ফোনটার আনবক্সিং এবং বক্স কন্টেন্ট দেখতে চাইলে এখনই চলে যেতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলের শর্ট সেকশনে, অথবা আমাদের যেই টিকটক রয়েছে অথবা যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা ডিভাইসের আনবক্সিং এবং যে বক্স কন্টেন্ট রয়েছে সেগুলোর একটা শর্ট ভিডিও দিয়ে থাকি। নাও ব্যাক টু দ্য ফোন। এই ফোনটা যখন আপনি আনবক্সিং করে প্রথমবার হাতে নেবেন, আপনার কাছে আসলেই মনে হবে আপনি খুব ক্লাসি অ্যান্ড এলিগেন্ট একটা ডিভাইস হোল্ড করে রয়েছেন। স্পেশালি এটার যে ব্যাক সাইডের ডিজাইনটা অরেঞ্জ এবং গ্রে যে একটা মিক্সচার, তো সেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর এই ডিভাইসটা কিন্তু আপনারা আরও দুইটা কালারে পেয়ে যাবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যেই ব্যাক শেল সেটা কিন্তু প্লাস্টিকের, আর এখানে যেই এই অরেঞ্জ এবং গ্রে কালারটা রয়েছে সেটার ব্যাক শেল কিন্তু গ্লাসের। তো আপনারা চেষ্টা করবেন এইটা নেওয়ার জন্য, বিকজ প্লাস্টিকের কিন্তু খুব ইজিলি স্ক্র্যাচ অথবা ডেন্ট পড়ে যায় গ্লাসের তুলনায়। আর এই যে ব্যাক গ্লাসটা রয়েছে এখানে কিন্তু ফ্রোস্টেড ফিনিশিং দেওয়া রয়েছে। তো আপনি যখন কভার ছাড়া এটা ইউজ করবেন তখন কিন্তু আপনার যে হাতের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটা বসবে না। তবে যে জিনিসটা আমার কাছে পছন্দ হয়নি সেটা হচ্ছে এইটার যে ফ্রেম রয়েছে, আপনি যে কোনো ভ্যারিয়েন্টে নেন না কেন, যে কোনো কালারই নেন না কেন, প্রত্যেকটা ভ্যারিয়েন্ট প্রত্যেকটা কালারের যে ফ্রেম রয়েছে এই ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের ফ্রেম। প্রথম দেখাতে মনে হবে যে একটা মেটাল ফ্রেম ইউজ করা হয়েছে এখানে, বাট আসলে না, এটা প্লাস্টিকের একটা ফ্রেম। তো আপনাদের জন্য অবশ্যই পরামর্শ থাকবে বক্সের সাথে আসা যেই কভারটা রয়েছে সেটা অবশ্যই ইউজ করার। আর আরেকটা বিষয় হচ্ছে এটার যে স্ক্রিন প্রোটেকশন রয়েছে সেটাও কিন্তু কোথাও মেনশন নেই আসলে কোন ধরনের স্ক্রিন প্রোটেকশন এতে ইউজ করা হয়েছে। তাছাড়া এই ফোনে কিন্তু কোনো আইপি রেটিং দেওয়া হয়নি। তো 45,000 টাকার একটা ফোনে কোনো আইপি রেটিং নেই, কোনো ডিসপ্লে প্রোটেকশন নেই, আর অন্যান্য যে কালারগুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্যাক সাইডটা প্লাস্টিকের। তো সবকিছু মিলে এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে তেমন একটা পছন্দ হয়নি। যারা এই ফোনটা নেবেন তারা অবশ্যই 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 একটা প্রোটেকশন অবশ্যই ইউজ করবেন। আর আমি যদি ওভারঅল এটার লুকস অ্যান্ড অ্যাস্থেটিক্সের কথা বলি, এটার লুকস আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, খুব সুন্দর লেগেছে আমার কাছে পার্সোনালি। যেই ওয়েট ডিস্ট্রিবিউশন রয়েছে সেটাও খুব ভালোভাবে তারা ওয়েট ডিস্ট্রিবিউশন করতে পেরেছে। এক্সট্রা কোনো ওয়েট আশেপাশে ছড়ানো হয়নি, যার ফলে আপনি খুব ইজিলি এটা হ্যান্ডেল করতে পারবেন। তাছাড়া এটার ব্যাক সাইডের যে গ্লাস রয়েছে সেখানে প্রত্যেকটা এজে কিন্তু কার্ভ করে দেওয়া রয়েছে, সো আপনি খুব ইজিলি এই ফোনটা গ্রিপ করতে পারবেন বা হ্যান্ডেল করতে পারবেন, হাত ছোট হোক বা বড় হোক। এই ফোনের ওয়েট 206 গ্রাম এবং এটা 8.1 মিলিমিটার ঠিক। এই স্লিম বডিতে কিন্তু দেওয়া রয়েছে ওয়াপিং 6100 মিলি অ্যাম্প পাওয়ারের ব্যাটারি। তো এইটা পসিবল হয়েছে সিলিকন কার্বন ব্যাটারির জন্য। এটার উপর দিকে দেওয়া রয়েছে আয়ার ব্লাস্টার অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। বাম পাশে কিছুই নেই, ব্ল্যাঙ্ক। আর ডান পাশে দেওয়া আছে ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন। এই বাটনগুলো কিন্তু খুবই ট্যাকটাইল ছিল, আমি বেশ ভালোই একটা ফিডব্যাক পাচ্ছিলাম। নিচের দিকে থাকছে একটা ডুয়েল সিম স্লট, যেখানে কোনো এক্সট্রা মাইক্রো এসডি কার্ড স্লট নেই, তাই আপনি এক্সট্রা কোনো মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন না। পাশে রয়েছে প্রাইমারি মাইক অ্যান্ড টাইপ সি 2.0 পোর্ট অ্যান্ড একটি স্পিকার গ্রিল। ওভারঅল এই ফোনটা ভালো লুকস অ্যান্ড ফিল অফার করলেও এটাতে কিন্তু প্রপার যে ডিউরেবিলিটি দেওয়া দরকার ছিল সেটা কিন্তু কিছুই দেওয়া নেই। তো 45K থেকে 40K একটা প্রাইস রেঞ্জের ফোনে কোনো ডিউরেবিলিটি দেওয়া নেই, কোনো প্রোটেকশন নেই, কোনো স্ক্রিন প্রোটেকশন, আইপি রেটিং কিছুই নেই। তো এই জিনিসটা আমার কাছে একদমই পছন্দ হয়নি। তাছাড়া এটা যে ফ্রেম রয়েছে সেটাও প্লাস্টিকের। যাদের ফোন কেনার ক্ষেত্রে মেইন প্রায়োরিটি হচ্ছে একটা ডিউরেবল ফোন হতে হবে, আই থিঙ্ক এটা তাদের কাছে তেমন একটা ভালো লাগবে না। তবে যে জিনিসটা আপনার কাছে ভালো লাগবে সেটা হচ্ছে এর ডিসপ্লে। এখানে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চের একটা 1.5K এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যেটার পিক্সেল ডেন্সিটি 453 পিপিআই অ্যান্ড এইটা কিন্তু HDR10+ সাপোর্ট করে। আর সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে এটা 144 হার্টজের একটা ডিসপ্লে, সো টিপিক্যাল 120 হার্টজ থেকে এটা আরো স্মুথ একটা ফিল অফার করবে। আইকিউ ক্লেম করছে এইটার পিক ব্রাইটনেস 4500 নিটস, তবে আপনি মোস্ট অফ দ্য টাইমে 1200 নিটসের আশেপাশে ম্যাক্স ব্রাইটনেস পাবেন। ইনডোর এবং আউটডোরে বেশ ভালো ভিজিবিলিটি পেয়েছি, ভিজিবিলিটি নিয়ে আসলে কোনো কোয়েশ্চেন নেই। যাই হোক, এটার ডিসপ্লে বেশ শার্প অ্যান্ড ক্রিস্প ছিল, কালার অ্যান্ড কন্ট্রাস্টও বেশ ভালো বলা যায়। ওভারঅল কন্টেন্ট কনজিউমারের জন্য তো বটেই, গেমারদের জন্য এই ডিসপ্লে এই প্রাইস রেঞ্জে একটা ব্লেসিং। তাছাড়া এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে এই ফোনটার যখন হাই রিফ্রেশের দরকার হবে সে তখন হাই রিফ্রেশের ইউজ করবে, যখন ফোনটা আইডল পড়ে থাকবে অথবা অ্যাপসের প্রয়োজন নেই তখন কিন্তু ডিসপ্লে রিফ্রেশ রেটটা অটোমেটিক
অটোমেটিক্যালি কমে আসবে, যার ফলে আপনার ব্যাটারি অনেকাংশে সেভ হবে। এই ফোনে আপনারা পেয়ে যাবেন স্টেরিও স্পিকার অ্যান্ড স্পিকারের কোয়ালিটিও আমার কাছে এই প্রাইস রেঞ্জে যথেষ্ট ভালো মনে হয়েছে। আমি যদি ডিসপ্লের কথা বলি, ওভারঅল এই প্রাইস রেঞ্জে এইটা আমার কাছে ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে মনে হয়েছে। এই তো গেল ডিসপ্লে, এখন আমরা কথা বলি এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটা কিন্তু মেইন সেলিং পয়েন্ট হচ্ছে এর পারফরমেন্স, বিকজ এই ডিভাইসটাতে কিন্তু ইউজ করা হয়েছে গত বছরের যে ফ্ল্যাগশিপ প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। তো এই স্ন্যাপড্রাগন 8 Gen 3 কিন্তু গত বছর যে ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা, সেটার প্রাইস কিন্তু প্রায় 1 লাখ টাকার উপরে। তো এই 1 লাখ টাকা দামের প্রসেসরই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 40 থেকে 45 হাজার টাকার প্রাইস রেঞ্জের একটা ফোনে। আর এইটাতে কিন্তু বেস ভ্যারিয়েন্ট 12 GB র্যাম অফার করছে। তো এটা কিন্তু আপনারা 5টা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, সেগুলো হচ্ছে 256 GB 12 GB র্যাম, 256 GB 16 GB র্যাম, 512 GB 12 GB র্যাম, 512 GB 16 GB র্যাম এবং 1TB 16 GB র্যাম। আরেকটা মেনশন করার মতো বিষয় রয়েছে, এখানে কিন্তু র্যাম হিসেবে ইউজ করা হয়েছে LPDDR5 র্যাম, আর স্টোরেজ হিসেবে ইউজ করা হয়েছে UFS 4.1, যেটা কিন্তু গ্যালাক্সি S24 আলট্রাতেও ইউজ করা হয়েছিল। যেহেতু এটা গত বছর একটা ফ্ল্যাগশিপ প্রসেসর, সো আপনি যে কোনো গেমস, মাল্টিটাস্কিং অথবা যে কোনো হেভি লোডের অ্যাপস রয়েছে তা খুব ইজিলি এই ফোনে আপনি রান করতে পারবেন কোনো প্রবলেম ছাড়া। তবে টেনশন হচ্ছে একটা জিনিস নিয়ে, যে এই ফোনটা কিন্তু লং গেমিং সেশনে একটু হিট হয়, সো কুলিং এর দিক থেকে কিন্তু এটা একটু পিছিয়ে থাকবে। তবে লং টাইম ইউজ করলে যে হিটটা জেনারেট হয়, সেটা কিন্তু ফোনটা রেখে দিলে খুব ইজিলি আবার আগের নর্মাল রেগুলার টেম্পারেচারে চলে আসে। পারফরমেন্স রেফারেন্সের জন্য আমরা যদি সিনথেটিক বেঞ্চমার্কগুলোর দিকে দেখি, এখানে এই ডিভাইসটা গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর করেছে 2222 এবং মাল্টি করে 6691, আর আনটুটু বেঞ্চমার্কে এটা স্কোর করেছে 20,97,206। যেহেতু গ্যালাক্সি S24 আলট্রার কথা উঠে আসলো, তো S24 আলট্রার আরেকটা জিনিস এখানে ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে এই ডিভাইসে যে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে, এটা কিন্তু একটা আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট। নর্মাল টিপিক্যালি এই বাজেট রেঞ্জে যেই ফিঙ্গারপ্রিন্টগুলো ইউজ করা হয়, সেগুলো কিন্তু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট। তো আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ইউজ করার যে মেইন সুবিধা, সেটা হচ্ছে আপনি ভিজা হাতেও কিন্তু এই আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট আপনি ইউজ করতে পারবেন, খুব ইজিলি এটা লক খুলে ফেলবে। তাছাড়া এটা কিন্তু যে লাইট গ্লো দেয় অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেটাও দিবে না। তাছাড়া এই আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এই ফোনে আউট অফ দি বক্সে অরিজিন ওএস পাবেন, যেটা অ্যান্ড্রয়েড 15 বেসড। ইউআই নিয়ে কোনো ঝামেলা নাই, স্মুথ অ্যাজ বাটার। তবে চাইনিজ ভ্যারিয়েন্ট হওয়ায় ইনবিল্ট প্লে স্টোর থাকে না, ভিভো এর অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে নিতে হয়, অ্যান্ড প্রচুর পরিমাণ ব্লোটার রয়েছে। তাছাড়া চাইনিজ ইউনিট হওয়াতে যে প্রবলেমটা হয়, মাঝে মধ্যে কিছু কিছু নোটিফিকেশন চলে আসে চাইনিজ ভাষায়, যেগুলো মাঝে মধ্যে খুবই বিরক্তিকর লাগে। তবে অ্যাটলিস্ট শাওমির থেকে বেটার যে নোটিফিকেশন আসে, আমার আগের ইউজ করা যে এক্সপিরিয়েন্স রয়েছে শাওমির চাইনিজ ইউনিটগুলো, সেখানে তো নোটিফিকেশন আসতোই না। মানুষ মেসেঞ্জারে কল দিত, হোয়াটসঅ্যাপে কল দিত, আমি কোনো কলই পাইতাম না, কোনো মেসেজ পাইতাম না, নাথিং। বাট এখানে অ্যাটলিস্ট নোটিফিকেশনটা আসে। এই অরিজিন ওএস কিন্তু অনলি চাইনিজ ভ্যারিয়েন্টগুলোতে পাওয়া যায়। গ্লোবাল যে ভ্যারিয়েন্টগুলো আসে, সেগুলো কিন্তু ফানটাচ ওএস হয়ে আসে। তো এই অরিজিন ওএসের যে জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এইটার নোটিফিকেশন সেন্টার বা কন্ট্রোল সেন্টার খুবই গোছানো এবং খুব মিনিমাল রাখা হয়েছে। তাছাড়া এই ফোনটা যখন একদম ডেড অবস্থায় চলে যায়, মানে 1%-এর নিচেও ব্যাটারি চলে যায়, তখন কিন্তু এই ফোনটা একটা একদমই পাওয়ার সেভিং একটা মোডে চলে যায়। সেখানে আপনি কোনো কিছু ইউজ করতে পারবেন না, জাস্ট আপনার যেই প্রাইমারি কন্ট্যাক্টগুলো রয়েছে 3 থেকে 4টা, সেগুলো আপনি সেট করে রাখতে পারবেন, সেগুলোতে কল দিতে পারবেন এবং জাস্ট কল আসবে। তো ওই ব্যাকআপ মোডেও কিন্তু আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়েছি, যেটা আমার জন্য খুবই উপকারী ছিল। তাছাড়া আমি যদি বলি, এই ডিভাইসে কিন্তু আপনারা এই যে অরিজিন ওএস রয়েছে, এখানে কিন্তু আপনারা যে ব্যাটারি হেলথ রয়েছে ফোনের, সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং আপনাদের মতো করে ব্যাটারিটা অপটিমাইজ করে চার্জ করতে পারবেন। আর লাস্ট বাট নট লিস্ট আরেকটা ফিচার হচ্ছে এই অরিজিন ওএস এর, সেটা হচ্ছে মনস্টার মোড। এই মনস্টার মোডটা যখন আপনি অন করে দিবেন, আপনার ডিভাইসটা নর্মাল অথবা রেগুলারের তুলনায় অনেক বেশি স্ন্যাপি এবং বেশি পারফরমেন্স আপনাকে অফার করবে। এই মনস্টার মোডটা ইউজ করলে কিন্তু ব্যাটারি একটু বেশি খরচ হয়। কানেক্টিভিটির কথা বললে, এই ফোনটা কিন্তু সব ধরনের কানেক্টিভিটি অফার করছে। প্লাস এখানে কিন্তু রয়েছে ওয়াইফাই 7, রয়েছে ব্লুটুথ 5.4 এর মতো যে অ্যাডভান্স কানেক্টিভিটি অপশন, সেগুলো। তবে একটা প্রবলেম আমি পেয়েছি এই ডিভাইসে, সেটা হচ্ছে আমি যখন কোনো ফোন রিসিভ করি অথবা আমি যখন কোনো ফোন দেই, ফোনে কথা বলতে বলতে 30 থেকে 40 সেকেন্ড পরে অথবা 1 মিনিট পরে দেখা যাচ্ছে যে ওই পাশ থেকে কথাও শুনে না এবং আমিও ওই পাশের কোনো কথা শুনি না। অ্যান্ড এইটা কিন্তু কন্টিনিউ করে 10 থেকে 15 সেকেন্ড পরে আবার হচ্ছে যে আমি শুনতে পারি। তো এইটা আমার কাছে কি ফোন ইস্যু নাকি সফটওয়্যার ইস্যু, কিছু আমি খুঁজে পাইনি। আসলে আমি অনেক ট্রাই করেছি এইটা হওয়ার পেছনে কি রিজন। তো যাদের ফোনে কথা বলার জন্য মেইন উদ্দেশ্য রয়েছে, আপনারা ফোনে কথা বলবেন মোস্ট অফ দ্য টাইমে, তাদের জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। তো এই ফোনটা নিয়ে এতক্ষণ অনেক ভালো ভালো কথা শোনার পর এখন হয়তো আপনার মন কিছুটা খারাপ হবে, বিকজ এখন আমি কথা বলবো এই ডিভাইসটার ক্যামেরা নিয়ে। এই ডিভাইসের ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে। এতে প্রাইমারি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে সনি এর IMX921 সেন্সর, যেটা 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের। এই ক্যামেরা থেকে ব্রড ডেলাইটে ক্রিস্প অ্যান্ড শার্প ফটোস পাওয়া যায়। অ্যান্ড কালারের কথা বললে এটা ক্লোজ টু অ্যাকুরেট কালার দিচ্ছিল, তবে অনেকের কাছে একটু ভিভিড অ্যান্ড পাঞ্চি কালার পছন্দ, যেটা আপনারা ইজিলি সেটিংস থেকে অন করে নিতে পারবেন। লো লাইটেও প্রাইমারি ক্যামেরার ফটো বেশ শার্প অ্যান্ড ডিটেল ছিল, অ্যাজ ওইটাতে কিন্তু
ওআইএস দেওয়া রয়েছে, সো কোনো ব্লারি অথবা যে গ্রেনি ফটোজ রয়েছে সেগুলো হওয়ার চান্সেস খুব কম। এর পোর্ট্রেট মোডও বেশ ভালো আউটপুট দিচ্ছিল, এজগুলো ঠিকঠাকভাবে এডিট করতে পারছিল। আমাকে সবচেয়ে বেশি হতাশ করেছে এই ডিভাইসের আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা 8 মেগাপিক্সেল অমনি ভিশনের একটা সেন্সর। এটা থেকে বেসিক্যালি কাজ চালানোর মতো ফটো পাচ্ছিলাম ডে লাইটে, কালার অ্যান্ড কন্ট্রাস্ট লো ছিল, মাডিটে ফটো আসে অ্যান্ড লো লাইটেও ব্লারি অ্যান্ড লেস ডিটেইলড ফটো আসছিল, যেটা আমাকে টোটালি হতাশ করেছে। মানে ওই যে বলে না ঠেকার কাজ চালানো, এই আলট্রা ওয়াইড দিয়ে বেসিক্যালি এটাই করা যাবে। দেখা যাচ্ছে আপনি কোনোভাবে আটকে গেলেন বা আপনার একটা আলট্রা ওয়াইড ছবি তুলতেই হবে, তখন দেখা যাচ্ছে আপনি তখন এই ক্যামেরাটা ইউজ করবেন। এছাড়া আমার মনে হয় না এই ক্যামেরাটা আপনি আদৌ ইউজ করবেন। প্রাইমারি ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন আপ টু 8K 30 FPS এ, তবে ওখানে কোনো ওআইএস কাজ করবে না। তবে 4K তে ওআইএস কাজ করবে, কিন্তু ভিডিওতে কিছুটা জিটারিনেস খেয়াল করেছি। তো আমরা যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, এই ফ্রন্ট ক্যামেরাটাও কিছুটা আমাকে হতাশ করেছে। এখানে দেওয়া রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা থেকে ভালো স্ক্রিন টোন এবং কালার পেলেও ডিটেলস আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। লো লাইটে কালার ভালো থাকলেও কন্ট্রাস্ট পাচ্ছিলাম অ্যাভারেজ, অ্যান্ড ফটোগুলোতে ডিটেলস পাচ্ছিলাম না, স্মুথ আউট আসছিল ফটোগুলো। ফ্রন্টের যে পোর্ট্রেটগুলো রয়েছে সেগুলো আমার কাছে ভালোই মনে হয়েছে, এজ কোনো প্রবলেম করেনি, তবে এখানেও ফটোগুলো একটু লেস ডিটেইল ছিল। আর সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন 1080p 30 FPS এ। তো এই 2024-এর শেষে মানে 25-এর শুরুর দিকে এসেও আসলে একটা 45,000 টাকা দামের ফোনের যে ফ্রন্ট ক্যামেরা সেটা মাত্র 1080p 30 FPS রেকর্ড করতে পারে, এটা আমার কাছে মানে খুবই কি বলবো, মানে একদমই জাতা মনে হয়েছে। যাই হোক, হতাশার সময় পার করে আমরা চলে আসলাম ভালো সময়ের দিকে। এখন আমরা কথা বলবো এর ম্যাসিভ 6100 মিলি অ্যাম্পার ব্যাটারি নিয়ে। তো এই ব্যাটারিটা কিন্তু খুবই হিউজ একটা ব্যাটারি। নর্মালি এই যে ফোনের ফর্ম ফ্যাক্টর রয়েছে, এত স্লিম একটা বডিতে এই 6100 মিলি অ্যাম্পার ব্যাটারি দেওয়া রয়েছে, এটা আসলে পসিবল হয়েছে সিলিকন কার্বন ব্যাটারির জন্য। তো এই সিলিকন কার্বন ব্যাটারি কিভাবে কাজ করে এগুলো নিয়ে হয়তো আমি আমার পরবর্তীতে কোনো ডেডিকেটেড ভিডিও বানাবো, সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। তাছাড়া গুগল করলে কিন্তু আপনারা ইজিলি আপনারা নিজেরাও জানতে পারবেন। আর আমি যদি বলি যে এই ডিভাইসটা থেকে আমি রেগুলার ডে টু ডে লাইফে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়েছি, জাস্ট কলিং, টুকটাক ব্রাউজিং এবং কিছুটা গেমস, আমি 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়েছি। তবে আপনি যদি এসওটি এর কথা বলেন, এখান থেকে আমি 6 থেকে 7 ঘন্টার মতো একটা এসওটি পেয়েছি। আর এখানে যেহেতু 144 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া রয়েছে, আপনি যদি অলওয়েজ 144 হার্টজ ইউজ করেন তখন দেখা যাচ্ছে যে ব্যাটারি ড্রেনিং ইস্যুটা আর একটু বেশি হবে। বাট এখানেও কিন্তু আইকিউ দারুণ একটা কাজ করেছে, সেটা হচ্ছে আপনার যদি চার্জ ব্যাকআপে নাও পোষায় তখন কিন্তু এই যে আইকিউ নিউটনের যে বক্সে 120 ওয়াটের ফ্ল্যাশ চার্জার রয়েছে, সেটা দিয়ে কিন্তু আপনি খুব ইজিলি এই ফোনটাকে 50% পর্যন্ত চার্জ করতে পারবেন মাত্র 15 মিনিটে, এবং ফুল চার্জ বা 100% চার্জ করতে পারবেন অনলি 35 মিনিটসে। তো অনেক কথা হলো, অনেক কিছু বললাম, এখন আমরা চলে আসি যে মূল ভার্ডিক্ট, এই ডিভাইসটা কি আসলেও কেনা উচিত হবে কিনা। আমার মতে এই প্রাইস রেঞ্জের একটা ফোন থেকে যদি আপনার মেইন প্রায়োরিটি ক্যামেরা থাকে, তাহলে আমি বলবো এই ফোনটা আপনার জন্য না। তাছাড়া আপনার হাত থেকে যদি ঘন ফোন পড়ে যায় অথবা আপনার যদি ফোন আছাড় দেওয়ার অভ্যাস থাকে, তাহলেও এই ফোনটা কিন্তু আপনার জন্য না। এটাতে কিন্তু কোনো আইপি রেটিং নেই, কোনো যেই প্রোটেকশন, গ্লাসের প্রোটেকশন, আবার প্লাস্টিকের ফ্রেম দেওয়া রয়েছে, সো কোনো ডিউরেবিলিটির ব্যাপারেও কিন্তু এটা তেমন একটা ভালো আপনাকে সার্ভিস দিবে না। যদি ডিউরেবিলিটির কথা বলেন, আমি বলবো যে Xiaomi Redmi Note 14 Pro Plus দেখতে পারেন, ওটা দিয়ে কিন্তু আছড়ে মানে আপনি একদম একাকার করে ফেলতে পারবেন, তাও কিন্তু ফোনে কিছু হয় না, যেমনটা Xiaomi ক্লেম করছে। তো এগুলো যদি আমরা বাদ দিই, আমরা যদি ওভারঅল ব্যালেন্সড একটা ডিউরেবিলিটি, ব্যালেন্সড একটা ক্যামেরা সহ বেস্ট পারফর্মিং ডিভাইস এই প্রাইস রেঞ্জে, বেস্ট ডিসপ্লে, বেস্ট ব্যাটারি ব্যাকআপ সহ একটা ফোন চান, আমি বলবো আসলে এইটা তাদের জন্য এই প্রাইস রেঞ্জে বেস্ট একটা অপশন বলা যায়। আমি বলবো বেস্ট একটা অপশন কি, এটাই নিতে পারেন আপনারা এই প্রাইস রেঞ্জে। আই থিঙ্ক যারা গেমার রয়েছেন, যারা হেভিলি কন্টেন্ট কনজিউমিং করেন, তাদের জন্য এটা খুবই আইডিয়াল একটা ডিভাইস। আমার পক্ষ থেকে এই ডিভাইসটা এই প্রাইস রেঞ্জে রেকমেন্ডেড রইল, আনলেস আপনার যদি মেইন প্রায়োরিটি ক্যামেরা না হয়ে থাকে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। বিদায় নিচ্ছি এখান থেকে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো গ্যাজেটের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। It's your host, Nurnabi Johnny, signing out and peace.